রাস্তার মোড়ে টং দোকানটায় বেশ কয়েকদিন বাদে বন্ধুদের আড্ডা বসেছে আজ। দোকানি মিরাজ ভালো করেই চেনে এই দলটাকে। যদিও বেশ সামর্থ্যবান পরিবারের ছেলে মেয়ে, তবুও তার দোকানটার প্রতি একটা ভিন্ন মায়া আছে। সেই স্কুল জীবন থেকেই অনুরাগ আর সাইবার নামের ছেলে দুটো তার দোকানে চা সিগারেট খেতে আসতো। আজকাল আরও বেশ কত সঙ্গী জুটেছে। ভালোই লাগে মিরাজের তরুণ ছেলেপেলেদের গাল গল্প শুনতে। মাঝে মাঝে এমন ভাষায় চলে যায় যে বোঝাই যায় না কি কথা বলছে। জেনারেশন কি আমল বদলে যাচ্ছে। অনুরাগরা যখন আসে তখন বুঝি গোটা দোকানটাই তাদের হয়ে যায়। কাঠের বেঞ্চে পা দোলায় বসে বসে অনুরাগ, নীরব, আফনান ইতোমধ্যেই চলে এসেছে। সন্ধ্যা ক্রমশই গাঢ় হয়ে রাতে পরিণত হচ্ছে। নীরব সিগারেট ধরিয়েছে, অপরদিকে আফনান পান চিবোচ্ছে। ওসবের প্রতি বিশেষ আকর্ষণ নেই অনুরাগের। সে আপাতত এক কাপ রং চায়ের অর্ডার দিয়ে বসেছে। মামুর বেটা এখনো এলো না? পান চিবোতে চিবোতে জিজ্ঞেস করলো আফনান। থু করে পিক ফেললো এক পাশে। নীরব সিগারেটে লম্বা একটা টান মেরে বলল, এখন ওনার বউয়ের আঁচলের তলায় থাকার সময় বস। বন্ধুদের জন্য টাইম আছে নাকি? খিলখিল করে হাসাহাসি শুরু করলো উভয়ে। অনুরাগ মাথা নেড়ে জানালো, আমাকে আসবে বলেছে, হয়তো কোথাও ফেঁসে গিয়েছে তাই দেরি হচ্ছে। বাচ্চার ডাইপার চেঞ্জ করেছে মনে হয়। কার ডাইপার? আফনান বলতেই সম্পূর্ণ ভিন্ন একটি মেয়েলি কণ্ঠস্বর প্রশ্ন করলো। প্রত্যেক ছেলেই জমে গেল নিজেদের জায়গায়। এই কণ্ঠের মালকিনকে হাড়ে হাড়ে চেনা আছে তাদের। অবশেষে সামনে এসে দাঁড়ালো এক রূপবতী, লাস্যময়ী শরীরে জড়ানো টাইট টপ, ধবধবে সাদা। ইলাস্ট্রিক ফেব্রিক একদম চেপে থাকায় শৈলী অবয়বটা ভালোভাবে বোঝা যাচ্ছে। নিচে একটা ঢোলা ট্রাউজার সেট, চুলগুলো সিল্কি, দৈর্ঘ্যে কাঁধ সমান, টানা টানা আইলাইনার দেয়া, চোখে চেয়ে আছে যুবতী। এক কাঁধে ঝুলছে একটি জিম ব্যাগ, তাতে ঢোকানো গোলাপি রঙের ইয়োগা ম্যাট দেখা যাচ্ছে। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলে কেন সবাই? কিসের ডাইপারের কথা বলছিস? মেয়েটি প্রশ্ন করল আবার। আফনান আর নীরব একে অপরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসল, উভয়ে বিব্রত এবং অপ্রস্তুত। নীরব ইশারায় অনুরাগকে কিছু বলতে বলল। বান্দা সোজা হয়ে বসে শুধালো, সিঙ্গাপুর থেকে কবে এলি তিতলি? তিতলি নামক যুবতী খানিকক্ষণ সন্দিগ্ধ দৃষ্টিতে বন্ধুদের দেখল, তারপর ধপাস করে কোনো প্রকার দ্বিধা ছাড়াই অনুরাগের পাশে বসে পড়ল। এই তো আজ সকালেই পৌঁছালাম। অনেক ভোরে এসেছি তো, তোদের কল করে জানাইনি আর। বিকেলে জিমে গিয়েছি, ভাবলাম একেবারে এখানে এসে সারপ্রাইজ দিয়ে দিই। তিতলি আপা, আপনার জন্য গ্রিন টি বসাই? দোকানি মিরাজ হাসি মুখে বলল। পাল্টা হেসে তিতলি মাথা দোলালো। জি অবশ্যই, সঙ্গে ডায়াবেটিস কুকি দেবেন দুটো। মিরাজ কাজে লেগে গেল। তিতলি বন্ধুদের দিকে ফিরল। সবাই কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে মনে হচ্ছে। তার দিকে তাকাচ্ছে না কেউই। অবাক হলো সে। ব্যাপার কি দোস্ত, সবগুলোর মুখ এমন বাংলার পাঁচের মতো ঝুলে আছে কেন? আর বাই দ্য ওয়ে, মিস্টার ডিজে কোথায়? দেখছি না যে, এখনো আসেনি। অনুরাগ তিতলির দিকে তাকিয়ে বলতে নিল, মানে তিতলি শোন, আসলে সাইবান। ইয়ো ব্রোজ। অদূর থেকেও সাইবানের উৎফুল্ল কণ্ঠের ডাক স্পষ্টত ভেসে এলো। সকলে মাথা তুলে তাকিয়ে দেখল সড়কের অপর প্রান্তে বেয়ে এগিয়ে আসছে সাইবান। হেঁটে আসছে না, গাড়িতেও আসে না। তার পায়ে ডাবল রোলিং শুজ, ভারী কেটসের মতন কালো জুতোর নিচে দুটি জোড়া চাকা লাগানো। পা দুটো রোল করে রাস্তার ওপর স্লাইডিং করে এগিয়ে আসছে সাইবান। একেবারে দোকানের সামনে এসে ব্রেক কষে থেমে গেল সে অভিজ্ঞ ভঙ্গিতে। আমাকে ছাড়াই শুরু করে দিয়েছিস বেয়াদবের দল। মিরাজ মামা, এক কাপ ঘন ব্ল্যাক কফি দাও তো, চিনি 2 চামচ। আরে তিতলি। ধপাস করে তিতলির পাশে বসে হাত বাড়িয়ে নীরবের হাতের প্যাকেট থেকে একটা সিগারেট ছিনিয়ে নিল সে। লাইটারটাও হাতিয়ে ঠোঁটে পুড়ে ধরাতে ধরাতে সাইবান প্রশ্ন করল, সিঙ্গাপুর ভালো লাগেনি? বিনা নোটিসে দেশে ল্যান্ড করলি যে? সাইবানকে দেখেই বিরাট হেসে এক প্রকার ভনিতা ছাড়াই নিজের দুবাহু জড়িয়ে আলিঙ্গনে বেঁধে ফেলল তিতলি। তোদের ছাড়া আমার কবেই বা কি ভালো লেগেছে মেরি জিনি। সাইবান হালকা হাসলো। এক হাতে সিগারেট ধরে অন্য হাতে তিতলির পিঠ চাপড়ে দিয়ে আলিঙ্গন ভেঙে ফেলল। হো, সিঙ্গাপুরের ছেলেরা বুঝি এতই দুর্বল? জিনি, চটাস করে সাইবানের বাহুতে ঘুষি বসিয়ে দিল তিতলি। শব্দ করে হাসতে হাসতে সিগারেটে মনোনিবেশ করল সাইবান। আর চোখে সামনে তাকাতেই দেখল নীরব আর আফনান মিলে তাকে কি যেন ইশারা করছে, অথচ ইশারার অর্থটা সে হুট করে ধরতে পারল না। তিতলিও খেয়াল করেছে বিষয়টা। কি সমস্যা? কেউ একবার বলবি আমাকে?
এসে থেকেই দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস সবাই। গলা খাকারি দিল অনুরাগ। অদ্ভুত? আমরা? না তো। তারপর বল তিতলি, সিঙ্গাপুরে কি কি দেখলি? কথা ঘুরিয়ে ফেলতে চাইল সে, ততক্ষণে সবার চা এসে গিয়েছে। নিজের গ্রিন টি এর কাপে লম্বা একটা চুমুক দিয়ে আরামের নিঃশ্বাস ফেলে তিতলি নিজের সিঙ্গাপুরের ট্যুরের কাহিনী বলা শুরু করলো। তিতলি চৌধুরী সাইবানদের গ্রুপের পঞ্চম সদস্য, একমাত্র মেয়ে হওয়ায় তার আলাদাই একটা কদর আছে গ্রুপের মাঝে, সঙ্গে চাহিদা এবং সম্মানও। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে একজন বিউটি ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে। হালকা পাতলা মডেলিংও করে বেড়ায়। সাইবান তিতলির কাহিনী শুনতে শুনতে আয়েশ করে সিগারেট ফুঁকছিল। কাহিনী শেষ করে তিতলি হাত বাড়িয়ে তার ঠোঁট থেকে আধ খাওয়া সিগারেটটা নিয়ে নিজের ঠোঁটে পুড়ে দিল। বিনা দ্বিধায় দীর্ঘ একটা সুকটান দিয়ে বলল, অনেক হয়েছে আমার গল্প, এবার তোদের কথা বল। এই 1 মাসে কি কি মিস করলাম? আফনান, নীরব, অনুরাগ প্রত্যেকে একে অপরের দিকে চাওয়াচাবি করে শেষমেশ সাইবানের দিকে তাকালো। ছেলেটার অবশ্য হেলদোল নেই, সে পারছে না শুধু ব্রেন্সের ওপর শুয়ে পড়তে। ব্রেন্সের সাথেই লাগোয়া একটা জলপাই গাছ থাকায় সুবিধা হয়েছে তার। পায়ের ওপর পা তুলে ঝুলাতে ঝুলাতে এদিক সেদিক তাকাচ্ছে, কেউ তেমন কিছু বলছে না। বিধায় তিতলির সন্দেহ হলো। পাশ ফিরে সাইবানের উড়ুতে হাত রেখে সে বলে উঠল, ভালো কথা, তুই আজকে ফ্রি? শোনি, তাহলে চল আমরা সবাই মিলে একটা স্পিডিং করে আসি। অনেক দিন করি না, বেশি দূরে না, এই চট্টগ্রাম মহাসড়ক অব্দি যাব। সাইবান পা নামিয়ে সোজা হয়ে বসলো। মাথা খারাপ? বিয়ের প্রথম দিনেই দেরি করে বাসায় গেলে মম আমার পা কুচি কুচি করে চিকেন স্যুপে ঢেলে দেবে। যা শয়তান, আঙ্কেল থাকতে আন্টি আবার বিয়ে করবে কেন? তুই কি গাছ বলদ? আমি আমার কথা বলেছি। অট্টহাসি হাসার প্রস্তুতি নিচ্ছিল তিতলি, তবে সাইবানের জবাব তাকে জমিয়ে দিল। মুখ নামিয়ে হাসি মাখা ঠোঁটে তাকালো সে। বিশ্বাস করছে না এখনো। জিনি প্লিজ মজা করিস না। তোরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাইছিস না? প্র্যাঙ্ক করছিস? আমি কিন্তু বুঝে ফেলেছি, এবার বলদ হব না, হব না। আঙুল নেড়ে নেড়ে বলল তিতলি, তবে বাকি সকলের থমথমে চেহারা দেখে সে মুহূর্তেই আন্দাজ করতে পারল কিছু একটা গড়বড় আছে। সাইবান তার আঙুলটা চেপে ধরে আস্তে করে নামিয়ে দিল, স্বাভাবিক গলায় জানালো। তিতলি, আই এম ম্যারিড। স্তব্ধ হয়ে চেয়ে থাকলো তিতলি। সাইবানের মুখপানে দীর্ঘক্ষণ। তার জলজলে নয়নজোড়া আপাত মস্তক পর্যবেক্ষণ করলো সাইবানকে, যেন বিয়ের কোনো প্রমাণ তার শরীরে লেপ্টে আছে। সাইবান সরে বসে বলল, সরি, সবকিছু এত তাড়াহুড়ায় হয়ে গেছে যে তোকে জানানো হয়নি। ভেবেছিলাম তুই ফিরে এলে একেবারে বলবো। তিতলি বাকি বন্ধুদের দিকে তাকালো। অনুরাগ, নীরব, আফনান প্রত্যেকে অপরাধীর ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। পরিস্থিতি এতটাই গুরু গম্ভীর হয়ে দাঁড়ালো যে দোকানি মিরাজ অবধি নিজের কাজ বাদ দিয়ে হা করে চেয়ে আছে দৃশ্যপটে। কয়েক মিনিট কাটলো পিনপতন নীরবতায়। তারপর তিতলির কাটকাট কণ্ঠ ধ্বনিত হলো, ওরা ড্রাইভারের কথা বলছিল, বাচ্চাও ফুটিয়ে ফেলেছিস নাকি? সাইবান মেয়েটির কণ্ঠস্বর শুনে খানিকটা অবাক হলো। না, ব্যাপারটা অমন না, ইটস কমপ্লিকেটেড। আসলে আমার খালা তো। স্টপ ইট জেনি, থাক, আমাকে আর কিছু বলতে হবে না তোদের আর কোনোদিনও। শটান উঠে দাঁড়িয়ে পড়ল তিতলি। নিজের গ্রিন টির বিল নিজের পকেট থেকে বের করেই মিরাজের হাতে দিয়ে ব্যাগ তুলে হনহন করে হাঁটা দিল। সাইবান লাফিয়ে উঠে দাঁড়ালো ব্রেঞ্চ থেকে, পেছন থেকে গিয়ে মেয়েটার হাত টেনে ধরল। ওয়েট, কি সমস্যা তোর? কি হয়েছে? এই তো বেশ গল্প করছিলাম। আমার কোনো সমস্যা হয়নি, সমস্যা তো সব তোর। ইউ নো হোয়াট জেনি, ফাক অফ। এর আগে কোনোদিন এত ঝাঁজ নিয়ে সাইবানের সঙ্গে কথা বলেনি। নিজের হাতটা সে ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দ্রুত গতিতে হেঁটে চলে গেল। যাওয়ার সময় রাস্তার কোনায় রাখা একটা অসহায় ডাস্টবিনকে বিনা কারণে লাথি মেরে ফেলে দিয়ে গেল। সাইবান আহাম্মকের মতো নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁদ তুলল। যাক বাবা, এর আবার কি হলো? ইজ ইট দ্য মান্থ? মুড সুইং হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। পেছন থেকে বন্ধুদের হতাশাবোধক শব্দ শুনতে পেল সাইবান। কৌতূহলী হয়ে সে ঘুরে দাঁড়াতেই অনুরাগ দুহাত ছড়িয়ে বলল, ভাই, তুই ছাড়া গোটা দুনিয়া জানে তিতলি তোকে পছন্দ করে। তুই তো তাল দিয়েছিস মাঝখানে, এখন তো নিষ্পাপ সাজছিস কেন? নীরব তাল মিলিয়ে বলল। সাইবান খানিক হেসে হাত তুলে জানালো, দ্যাট ওয়াজ জাস্ট আ সিচুয়েশনশিপ, নাথিং মোর। আরও কর সিচুয়েশনশিপ সামলা, নিজের লাইফ আর ম্যারিড লাইফ। তিতলি খেপেছে। আফনান বলতেই হেঁটে এসে পুনরায় ব্রেঞ্চে বসে পড়ল সাইবান।
অ্যাজ ইফ আই কেয়ার। আমার পুরো কথা না শুনেই চলে গিয়েছে, আমার কি দোষ? ঠান্ডা হয়ে যাওয়া কফির মগে চুমুক দিতে দিতে কপালে তীব্র এক ভাঁজ পড়ল তার। রাত প্রায় 9টা বেজে এসেছে। লিভিং রুমে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছে ইরাম। ইজান মেঝেতে বিছানো ম্যাট্রেসের ওপর গড়াগড়ি করে খেলছে। তাকে দেখে শুনে রাখছে সুগন্ধা। এক হাতে বই, অন্য হাতে একটা ঝুনঝুনি বাজাচ্ছে। ইজান মজা পেয়ে সেটা কামড়ে দিতে চাইছে। ইরাম জেনে বেশ অবাক হয়েছিল যে সুগন্ধা পড়াশোনা করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত এখন। সাইভানদের বাড়িতে এসেছে প্রায় 5-6 বছর। গ্রামে যে বাড়ি আছে পরিবারের, সেটার কেয়ারটেকার ছিল সুগন্ধার বাবা। মা মরা মেয়ে, বাবাও শেষে স্ট্রোকে মৃত্যুবরণ করেন। একমাত্র মেয়ে সুগন্ধার তখন বেহাল দশা। সামিয়া সেবার তাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন। কাজের পাশাপাশি পড়ালেখারও ব্যবস্থা করেন। সুগন্ধা বলেছে, সামিয়ার এক কথা, অনার্স পাস না করে অবধি লেখাপড়া ছাড়ার কথা চিন্তাও করা যাবে না। বিষয়টা বেশ ভালো লেগেছে ইরামের। আদতে সুগন্ধা নিজেকে যেমন প্রদর্শন করে অভ্যস্ত, তার চাইতে বহুগুণে স্মার্ট, সেটা এই কয়েকদিনেই বুঝে গিয়েছে সে। ল্যাপটপটা সামিয়ার বাড়িতেই থাকে, তিনি খুব একটা ব্যবহার করেন না। ইরাম আজকে চেয়ে নিয়েছে। এই মুহূর্তে সে বসে বসে নিজের লিঙ্কড ইন প্রোফাইল সাজাচ্ছে। চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কার্যকরী একটা স্থান। প্রোফাইলের কাজ শেষ হয়ে গেলে ইরাম ল্যাপটপ বন্ধ করে দিয়েছিল। তবে হঠাৎ কি যেন একটা মনে পড়ল তার। সুগন্ধার থেকেই জেনেছে আজকাল খুব ব্যবহার করা হয় কিছু এআই প্রোগ্রাম। গুগল থেকে তেমনই একটা প্রোগ্রামে ঢুকে সে মনোযোগ দিয়ে টাইপিং করল, সিচুয়েশনশিপ কি। যতক্ষণ প্রোগ্রামটি তথ্য জোগাড়ের সময় নিচ্ছে ততক্ষণ ইরাম তাকিয়ে তাকিয়ে ভাবল বানানটা ঠিক করে লিখেছে কিনা। সুগন্ধার সাহায্য নেবে, কিন্তু দরকার পড়ল না। প্রোগ্রামটি উত্তর করেছে, সিচুয়েশনশিপ হলো এমন এক ধরনের সম্পর্ক যেখানে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বা আবেগ থাকে, কিন্তু সম্পর্কটা স্পষ্টভাবে প্রেম বা কমিটেড রিলেশনশিপ হিসেবে নির্ধারিত নয়। ইরামের মাথা ঘুরতে শুরু করলো। কি, এমনও আবার কোনো সম্পর্ক হয়? ঘনিষ্ঠতা থাকলে আবার প্রেম হয় না কিভাবে? প্রেম না হলে ঘনিষ্ঠতা থাকে কিভাবে? তার মাথায় ঢুকলো না। সে আবারও টাইপ করলো, বিংচিং কি। বেঞ্চিং হলো ডেটিং রিলেশনশিপের একটা ট্রাম, যেখানে কেউ তোমাকে পুরোপুরি রিলেশনশিপে রাখে না, আবার পুরোপুরি ছেড়েও দেয় না। মানে ব্যাকআপ হিসেবে রেখে দেয়। তুমি যেন রিজার্ভড প্লেয়ার, প্রয়োজন হলে ডাকবে, না হলে সাইডে বসিয়ে রাখবে। ইস ছি। না চাইতেও ইরামের মুখ ফসকে বেরিয়ে গেল। সুগন্ধা মাথা তুলে তাকালো। কোনো সমস্যা আপা? ভরকে গিয়ে দ্রুত সব কেটে ল্যাপটপটা বন্ধ করে ইরাম সোজা হয়ে বসলো, বলল, তোমাদের জেনারেশনটারই সমস্যা। সুগন্ধা অবাক নয়নে তাকিয়ে রইল। ব্যাপারটা কি হলো? সে বিনা দোষে কথা শুনল কেন? ইরাম অবশ্য ব্যাখ্যা দিল না তাকে। এমন সময় হুট করে বড় গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো। ইরাম মেঝে থেকে ইজানকে কোলে তুলে বাইরে এসে দাঁড়াতেই অবাক হয়ে দেখল একটা ছোট্টখাট্ট মালবাহী ভ্যান দাঁড়ানো। ভেতর থেকে ধরাধরি করে আসবাবপত্র নামাচ্ছে কয়েকজন লোক। একটা সোফার মতন দেখতে আসবাব, একটা লম্বাটে ট্রলি, তার মাথায় আবার ছোট ছোট খেলনার মতন কী সব যেন ঝুলছে। কাজের তদারকি করছেন সামিয়া। তিনি দুপুরের পর হাসপাতালে গিয়েছিলেন, একেবারে গাড়ি নিয়েই ফিরেছেন। ইরাম শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালো। এসব কি খালামণি? মুস্কি হাসলেন সামিয়া। প্রয়োজনীয় জিনিসপত্র তো লাগবে। আঙুল তুলে সোফার মতন জিনিসটাকে দেখালেন তিনি। ওটা নার্সারি গ্লাইডার, অনেকে ফিডিং চেয়ারও বলে। বেস্ট ফিড করানোর সময় ওটাতে বসবি। আর এটা টেবিল, এখানে ডাইপার চেঞ্জ করাবি। ইরাম হতবাক হয়ে তাকিয়ে রইল। মা হতে এতগুলো জিনিসের প্রয়োজন তার জানা ছিল না কখনো। তবে এসব ঠিক প্রয়োজন নয়, বরং জার্নিটাকে আরামদায়ক করার প্রচেষ্টা মাত্র। সামিয়া একজন ডক্টর, যদিও শিশু বিশেষজ্ঞ নন, তবে তিনি ভালো মতোই জানেন একজন মা এবং তার সন্তানের কেমন যত্নের প্রয়োজন। কিছুক্ষণের মাঝেই আধুনিক আসবাবে সাজানো সাইবানের বেডরুমটা পূর্ণ হয়ে উঠল অনাকাঙ্ক্ষিত সব জিনিসপত্রে। বিছানার একপাশে ফিডিং চেয়ারটা রাখা হলো, তার সাথে টেবিলটা, বেশ কিছু ড্রয়ার, সম্মিলিত ওয়ার্ড্রব, তাতে বাচ্চাদের নেপকিন, ডাইপার, অনেক ধরনের ফিডার, টেম্পারেচার ফ্লাক্স, সঙ্গে বেস্ট পাম্প। এমন কিছু নেই যা সামিয়া বাদ রেখেছেন। লোকগুলো প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রুমটা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল।
ইরাম একপাশে ইজানকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখল কিভাবে সাইবানের রুমের বেপরোয়া ভাবটা এক লহমায় পরিবর্তিত হয়ে গিয়েছে। সবকিছু গোছগাছ হয়ে গেলে সামিয়া বলেন, আমি আমার ছাত্রীর সঙ্গে কথা বলে রেখেছি। ও একজন খুব ভালো পেডিয়াট্রিশিয়ান। কালকে অ্যাপয়েন্টমেন্ট বুক। তুই আর সাইবান এইজানকে নিয়ে যাবি, কেমন? তিনি বলা শেষ করতে না করতেই রুমের দরজার কাছে উদয় হলো সাইবান। মাত্রই বাইরে থেকে ফিরেছে। নিজের জ্যাকেট খুলতে খুলতে বলতে গেল, মেয়েদের মন আর 5.5 প্যাচের জিলাপি একই, কোনো পার্থক্য? সাইবানের চিৎকারে কেঁপে উঠল চারপাশ। ইরম আগে থেকে প্রতিক্রিয়া আন্দাজ করে ছেলের দোকানে আঙুল দিয়ে রাখল। পা ফেলে থপথপ করে ভেতরে ঢুকল সাইবান। আশেপাশে তাকিয়ে মাথা চেপে ধরল এমনভাবে যেন তার সামনে তার পৃথিবীকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়া হয়েছে। সামিয়া ভ্রুকুটি করলেন। মুখে লাগাম দেয়া শেখ এখন। একটা বাচ্চার বাবার মুখে এমন ভাষা মানায় না। একটি হতাশার নিঃশ্বাস ফেলেন সামিয়া। এই ছেলেকে নিয়ে কোথায় যাওয়া যায় সামিয়া জানেন না। সাইবান হন্যে হয়ে এদিক সেদিক ছুটে দেখল সব কিছু, কীভাবে তার গেমিং সেট চেপে দিয়ে সেখানে অন্য আসবাব বসানো হয়েছে, কিভাবে তার স্বাদের সাউন্ড বক্সগুলো সরিয়ে সেখানে ফিডিং চেয়ার রাখা হয়েছে। সব কিছু। ইরাম অবস্থা দেখে সামিয়ার কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, মনে হয় এমনটা না করলেও হতো। বেচারার অনেক স্বাদের রুম। তুই চুপ থাকতো। বিয়ে হতে না হতেই স্বামীকে দরদ দেখাবি না। শোন, তোর সামনে যে পাগলা বাবার মতো ছোটাছুটি করছে, ওটাকে তোর হাতের পুতুল বানাতে হবে। চাবি দিবি, ঘুরবে। চাবি বের করবি, থেমে যাবে। ইরাম না চাইতেও ফিক করে হেসে ফেলল। ঠিক এমন সময় তার কোলে থাকা ইজান নড়ে চড়ে উঠল, আঙুল চষতে চষতে গোঙাতে লাগলো। ইরামের বুঝতে বাকি রইল না কি হয়েছে। ওহ, আমি ওকে চেঞ্জ করিয়ে দিই। বলে সে বাথরুমের দিকে যাচ্ছিল, কিন্তু সামিয়া থামিয়ে দিলেন তাকে। এই না না, এখানে রাখ। সাইবানকে দেখতে দে, ওর শেখার দরকার আছে। এমনিতেও রোম হারানোর শোকে আত্মরা সাইবান। এই কথা শুনে তড়া করে লাফিয়ে উঠল সে। মুখে ভর করল তীব্র আতঙ্ক। খবরদার ব্রো, আমি ওসব হাগুমতো পরিষ্কার করতে পারবো না, একদম না। সামিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন ছেলের দিকে, তারপর আদেশ করলেন, যা ইরাম, ওই টেবিলের ওপর রাখ। ডাইপারের আছে, শিখিয়ে দে ওকে কিভাবে করিস। ইরাম মানতে না চাইলেও সে ভীষণ বিনোদন পাচ্ছে। সাইবানের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। ইজানকে সাবধানে সে টেবিলে শুইয়ে দিল। অতপর আগের কাপড়ের ন্যাপিটা খুলে ফেলল। ছোট ছোট হাত পা ছুঁড়ে ড্যাব ড্যাব করে সাইবানের দিকে তাকিয়ে ইজান শব্দ করে উঠল। মুখে হাত চাপা দিল সাইবান। আশেপাশে কিছু না পেয়ে একটা কাপড়ের ক্লিপ তুলে নিজের নাকে আটকে ফেলল। ইরাম আর পারল না। ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে শুরু করলো সে। সামিয়া অব্দি মুখ টিপে হাসছেন দৃশ্য দেখে। হাসতে হাসতে ইরাম হাত বাড়িয়ে বলল, একটা ডাইপার দাও। সাইবান ডাইপার সেকশন থেকে পরিষ্কার ডাইপারও এক আঙুলে এমনভাবে মুখের সামনে তুলে ধরল যেন পৃথিবীর সব থেকে কদর্য কিছু ধরেছে। ঘৃণায় চোখ মুখ বাঁকিয়ে বমি পাচ্ছে এমন ভঙ্গি করে সে হঠাৎ বলে উঠল, হতে চেয়েছিলাম সুগার ড্যাডি, ভাগ্য হাতে ধরিয়ে দিল বাচ্চার ন্যাপি। লাফিয়ে উঠল ইজান। ইরাম ওয়েট টিস্যু দিয়ে তার ত্বক মুছে নিচ্ছিল। হাতে নাড়া খেয়ে আতমোছা টিস্যুটা ছুটে গিয়ে পড়ল একেবারে সাইবানের হাতের ওপর। দুনিয়া উল্টে গেল ছেলেটার। হাহাকার করে উঠল, ইয়া খোদা, ইটস মি অ্যাগেইন। জবাব চাই আমি, আমার সঙ্গে তোমার কিসের দুশ্মনী? আজকে ইজানকে ডাক্তার দেখানো হবে, তাই বেশ সকাল সকালেই উঠে পড়েছে ইরাম। হিসাব মতে আজ তার বিয়ের দ্বিতীয় দিন, তবে বিশেষ কোনো অনুভূতি নেই তার মাঝে। গোটা চিন্তাই ছেলেকে ঘিরে। ফ্রেশ হয়ে ইজানকে খাইয়ে তৈরি করিয়ে নিজেও রেডি হয়ে নিল সে। বিয়ের উপহার হিসেবে বেশ কয়েকটি নতুন শাড়ি পেয়েছে। সেগুলো থেকে গাঢ় বেগুনি রঙের একটা বাছাই করে পরল। গোসল করে নিয়েছে, তাই চুলগুলো হালকা ভেজা। সেগুলোই খোলাই রাখল। অতপর ইজানকে কোলে তুলে সিঁড়ি বেয়ে পায়ে পায়ে নেমে এলো নিচে। নাস্তার টেবিল সাজানো। সামিয়া আর সারিকা খেতে বসেছে। সারিকার স্বামী মিশির গতকালই চলে গিয়েছে। তাদের ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ চলছে। ভাঙাচোরা ব্যাপার, তাই বউকে বেশ কিছুদিন বাপের বাড়িতেই রাখবে। সে নিজে সপ্তাহে একবার বা দুবার করে আসবে। তাই বলতে গেলে সারিকা একটা দীর্ঘ সময়ের জন্য এ বাড়িতেই থাকতে চলেছে। ইরামের বিশেষ কোনো মতামত নেই এই সম্পর্কে, তবে মেয়েটার সামনে তাকে সাবধান হয়ে চলতে হবে।
ইরাম সামিয়াকে সালাম দিয়ে চেয়ার টেনে বসল। সুগন্ধা তার প্লেট তৈরি করে হাত মুছে বলল, আপা আপনি খান, আমি রেডি হইয়া নেই। নিজের রুমের দিকে চলে গেল মেয়েটা। সামিয়া দ্রুত খাচ্ছেন, হাসপাতালে যাওয়ার তাড়া আছে। তবু চোখের চশমাটা ঠিকঠাক করে তিনি শোধালেন, কি ব্যাপার, সাইবানকে দেখছি না যে? রেডি হয়নি এখনো? যাবে না তোদের সাথে? জানি না, ঘুম থেকে উঠে রুমে দেখিনি। সে কি, ওকে আমি কাল রাতে পই পই করে বলে দিলাম আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমার ছেলে কি গোয়ালের গরু? সে পাগলা ঘোড়া, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না? সারিকা মন্তব্য করল। কাঁটা চামচ দিয়ে দই মেশানো ফ্রুট সালাদ খাচ্ছে সে। তবে ইরাম ননদের কথাটা গায়ে মাখল না। ইজানকে উড়োর উপর বসিয়ে দোলাতে দোলাতে খানিকটা পাউরুটি ছিঁড়ে মুখে দিল। অতপর তাকালো সামিয়ার দিকে, নরম অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালামণি, আমার মনে হয় আলাদিনকে কিছুটা সময় দেওয়া উচিত। সামিয়া ফ্যাল করে তাকিয়ে রইলেন। ইরাম গতকাল রাতেও এই কথা বলেছে। ইজানকে ডায়পার পরাতে গিয়ে সাইবান প্রায় বমি করে দিচ্ছিল দেখে সে পরে আর তাকে কিছু করতে দেয়নি। সাইবানও বুঝি হাফ ছেড়ে বেঁচেছে। সামিয়াকে চেয়ে থাকতে দেখে ইরাম ব্যক্ত করল, এই বিয়েটা ওর মনের খুশিতে হয়নি। উপরন্তু একটা বাচ্চা সামলানো চারটিখানি কথা নয়। আলাদিনের বয়স কম, ওর মাঝে এখনো তার সারা দায়িত্বজ্ঞানহীন ভাবটা রয়ে গিয়েছে। এর জন্য ওকে দোষ দেওয়া যায় না। স্বাভাবিক, ওর সময় লাগবে। আমরা ওকে নিস্তার দিই কেমন? তাছাড়া আমার মনে হয় না আমার বিশেষ কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমার ছেলেকে আমি নিজেই সামলাতে পারবো। আলাদিন নিজ থেকে না চাইলে ওকে ঘাটানো দরকার নেই। অদ্ভুত হলো সত্য, আপুর এই কথার সাথে আমি একমত। তুমি সায়ের ওপর অনেক বেশি চাপ দিয়ে ফেলছো মম। বউ কি জিনিস সেটা বোঝার বয়স যার হয়নি, সে আবার বাচ্চা পালবে কিভাবে? সারিকার নির্দ্বিধায় নিজের মতামত জানালো। একটি দীর্ঘশ্বাস ফেললেন সামিয়া। পরক্ষণে চশমা খুলে খানিক থম মেরে বসে রইলেন। ইরাম একটা গোটা পাউরুটি শেষ করে দ্বিতীয়টা খাচ্ছিল। তখনই তিনি মুখ খুললেন। তোরা সবাই আমাকে নিষ্ঠুর মা ভাবিস, তাই না? সারিকার চামচ থেমে গেল। অপরদিকে ইরাম জীবনেও ভুলে বসলো। উভয়ে প্রসারিত নয়নে দেখল সামিয়াকে, যাকে বেশ হতাশ লাগছে। আমি নিজেও জানি ওর উপর আমি চাপ দিচ্ছি। ইরহাম, তুই হয়তো ভাবছিস শুধু তোর ভালো কথা ভেবেই আমি এই বিয়েতে জোরাজুরি করছি। বিষয়টা কিন্তু এমন না। আমি স্বার্থপর, আমি নিজের ছেলের জন্যই করেছি। না চাইতেও সারিকা আর ইরাম একে অপরের দিকে তাকালো। উভয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল। সামিয়া একটু সময় নিয়ে বলতে শুরু করলেন, সাইবা না আগে এমন ছিল না। তুই তো জানিস ইরাম, তুই তো ওকে ছোটবেলা থেকেই দেখেছিস। একটা ভদ্র মিষ্টিভাষী বাচ্চা ছিল। হ্যাঁ, রাগটা ঠিকই নাকের ডগায় রাখতো, কিন্তু বর্তমানের মতো এত সিরিয়াস অবস্থা ছিল না। হঠাৎ কি যেন হলো, সবকিছু বদলে গেল। আমার ব্যস্ত জীবন, বাড়িতে সময় দেওয়া হচ্ছে খুবই কম। বলতেও পারবো না কিভাবে, কোনোদিন কেন আমার ছেলেটা একটু একটু করে অন্যরকম হয়ে গেল। আমি বলবো না ও এখন খারাপ হয়ে গিয়েছে বা বিগড়ে গিয়েছে, কিন্তু লাগাম ছাড়া হয়ে পড়েছে, বেপরোয়া, আনসিরিয়াস। জীবন নিয়ে ওর কোনো প্ল্যানই নেই। ওকে জিজ্ঞেস করলে শুধু বলে আজকের জন্য বাঁচি, কালকের কথা ভেবে লাভ কি? চুপ করে রইল ইরাম। কেন যেন তার খারাপ লাগছে। সাইবানের ওই পরিবর্তনের সময়টা সে দেখেনি, অনুভবও করেনি। সোজা ছোটবেলা থেকে বড়বেলায় দেখেছে। কিভাবে বোঝা সম্ভব? কিন্তু সামিয়া সবটাই চোখের সামনে দেখেছেন নিজের। তাই মা হিসেবে তার চিন্তাটা স্বাভাবিক। সামিয়া ব্যাগ থেকে কাপড় বের করে নিজের চশমাটা মুছতে মুছতে বললেন, সাইবানের চিন্তাধারা আধুনিক লেভেলের। ওকে বুঝতেই আমি এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলা শিখেছি। অতঃপর বুঝেছি ওদের কাছে এমন অনেক কিছুই স্বাভাবিক যা আমাদের কাছে অস্বাভাবিক। ছেলে মানুষ, কারণ অকারণে না করা যায় না। সব সময় চোখে চোখে রাখা যায় না, ধরে বেঁধে রাখাও যায় না। আমি চাইও না একটা মানুষ মুক্ত, স্বাধীন, তাকে অন্যের অনুশাসনে আনার কোনো মানে হয় না। তাই আমি সব সময় চেয়ে এসেছি, যদিও বা আমি না পারি, তবে ওর জীবনে এমন কেউ আসুক যে ওকে বাস্তবতা শেখাবে, ওকে ওর মতো করে বুঝতে পারবে, ওকে সামলে রাখতে পারবে। আমি চেয়েছি আমার ছেলেটা একটু পরিবার আসক্ত হোক। যখন তুই আমার কাছে এলি তখন মনে হলো তোর থেকে অভিজ্ঞ মানুষ হয় না। তুই জীবনটাকে অনেক রঙে দেখেছিস, অনেক লড়াই করেছিস। তাই হ্যাঁ, এই বিয়েটা যতখানি তোর আর তোর ছেলের ভালোর জন্য দিয়েছি,
ঠিক ততখানি আমার নিজের ছেলের জন্য। থামলেন সামিয়া। কয়েক মুহূর্ত নিঃশব্দে বসে থাকলেন। তারপর গ্লাস থেকে বেশ অনেকটাই পানি পান করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তবে হ্যাঁ ইরাম, তুই ঠিকই বলেছিস। আমি হয়তো কম সময়ে বেশি আশা করে ফেলেছি। দায়িত্ব শেখাতে, বোঝাতে আর পালন করতে সময় লাগে। আমি আর এসব বিষয়ে হস্তক্ষেপে না করার চেষ্টা করব। আচ্ছা, তুই যা তাহলে। হাসপাতালে আজ আমার অনেক লম্বা ডিউটি। আমি না হয় সময় বের করে তোর সাথে। না না, দরকার নেই খালামণি। এই যে সুগন্ধা গেল রেডি হতে, ওকে নিয়ে যাব। তাছাড়া গাড়িতেই তো যাবো আসবো, তুমি চিন্তা করো না। সামিয়া আর দ্বিমত করলেন না। ফোন এসেছে জরুরি, সেটা রিসিভ করে কানে লাগিয়ে ব্যাগ হাতে হাঁটা দিলেন বাড়ির বাইরের দিকে। সারিকাও আর বেশিক্ষণ টেবিলে থাকলো না। নিজের মায়ের কথাগুলো তাকেও ভাবুক করে তুলেছে বোধহয়। ইরাম চেয়ারে বসে ধীর সুস্থে নাস্তা শেষ করলো। অতপর সুগন্ধাকে নিয়ে ঘণ্টাখানেক বাদে বেরোলো অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। সমুদ্র থেকে ভেসে আসা নোনা বাতাস শরীরে লাগলে আলাদাই একটা অনুভূতি হয়। সুবিশাল সমুদ্রের সামনে নিজেকে তুচ্ছ লাগে, অথচ মনটা হয় ফুরফুরে। বালিদ্বীপের সমুদ্র সৈকতে বালির আস্তরণের উপর শুয়ে প্রকৃতির মায়া উপভোগ করতে বেশ লাগছে অরণ্যর। তার সঙ্গিনী এক্সকোট মেয়েটা চেয়ারে বসে সানস্ক্রিন মাখছে শৈলে। বিদেশিনীর পরনে সিবিচে ব্যবহৃত অতি ছোট্ট সাইজের পোশাক। ওটাকে পোশাক না বলে অবশ্য অন্তবাস বলাই শ্রেয়। অরণ্য তাকিয়ে থাকলো। গতকাল সারা রাত একসাথে কাটানোর পরেও বিশেষ কোনো টান আসে না। কোনো জিনিস একবার ব্যবহার করে ফেললেই আবার তার ভালো লাগে না। অথচ একটা জিনিস আছে যেটার প্রতি সে চরম আসক্ত এবং এই মুহূর্তে অনেকখানি রুষ্ট। ইরাম খেলতে চাইছে তার সঙ্গে। মেয়েটার দম আছে বলতে হয়। বেশ, তবে ইরামের সঙ্গে তার মতো করেই খেলা হবে। মেয়ে মানুষ আজ হোক কাল হোক ভাঙবেই। অরণ্য শুধু বসে বসে সেই ভাঙার অপেক্ষা করবে। ইরামকে তার কাছে ফিরে আসতেই হবে। অরণ্য নিজে আনবে না, নিজের ইচ্ছায় দুপায়ে হেঁটে হেঁটে আসবে তার দুয়ারে। এর চাইতে মধুর কোনো দৃশ্য হয় না। যে পায়ে হেঁটে আসবে সেই পা দুটোকে সে সেদিন রাতে কাঁধের ওপর উঠিয়ে নেবে, বুঝিয়ে দেবে এতদিন যাবৎ ইরামকে মিস করে গিয়েছে। ওয়ানা গেট ইনটু ওয়াটার? অরণ্য উঠে বসে বিদেশিনীকে শুধালো। মেয়েটি মাথা নাড়ল। No way, I am not risking my skin. শুট ইয়োরসেলফ। অরণ্য উঠে দাঁড়ালো। হাফাতার রঙিন শার্টটা খুলে রেখে উদাম শৈলে হেঁটে হেঁটে পানির কাছে গিয়ে দাঁড়ালো। নোনা জল তার পা ছুঁয়ে গেল। বিরাট হেসে সে ডাইভ দিল। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পানি থেকে মুখ তুলল সে। সমস্ত শরীর বেয়ে টপ টপ করে গড়ানো পানির ফোঁটাগুলো সূর্যের আলোয় চিকচিক করতে লাগলো। পেটানো শরীরের মাংসপেশিগুলো ফুলে ফেপে উঠল তার প্রতিটা কদমের সঙ্গে। কালো চুলগুলো লেপ্টে রইল কপালে। হালকা দাড়ি গজিয়েছে কয়েকদিনে। রুক্ষ থুতনিতে হাত ঘষে সে খেয়াল করল বিচের অন্যান্য কিছু রমণী তাকেই দেখছে। কেউ বা লুকিয়ে, কেউ আবার কোনো রাগঢাক বাদেই। বাঁকা হাসি ফুটল অরণ্যর ঠোঁটে। সে জানে ফিরে যাওয়ার পথে এদের মধ্যে অনেকেই তার সঙ্গে কথা বলতে চাইবে। অ্যারন, অ্যারন। নিজের সৌন্দর্য নিয়ে বেশিক্ষণ সুখ সাগরে ভাসতে পারল না অরণ্য। বিচে দাঁড়ানো এক বিদেশিনী এক্সকোর্ট এক হাতে একটা ফোন তুলে লাফাচ্ছে। ওটা অরণ্যর ফোনই। অরণ্য নামটা বিদেশিরা উচ্চারণ করতে পারে না, বিধায় সবসময় বিকৃত করে ফেলে। অরণ্য উঠে এলো। এক হাতে চুল ঝাড়তে ঝাড়তে মেয়েটার দিকে গিয়ে নিজের ফোনটা খপ করে হাতে নিল। দেশ থেকে কল এসেছে। চেয়ার থেকে তোয়ালে তুলে কাঁধে ছড়িয়ে সে রিসিভ করলো ফোন। বল। ওপাশ থেকে কিছু একটা বলা হলো। সবকিছু শুনে খেপে যাওয়ার বদলে অরণ্য ঠোঁটের হাসিটা আরও বিস্তৃত হলো, ধারণ করলো এক অশুভ রূপ। কেউ দেখল না সূর্যের আলো প্রতিফলিত হয়ে তার চোখজোড়া কেমন হিংস্র জন্তুর মতো জ্বলজ্বল করে উঠল। শিকারী শিকারের গন্ধ পেলে ঠিক যেমন করে, অরণ্যর মাঝেও তেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। জিভে নিজের নিচের ঠোঁটে লেহন করে নিয়ে অরণ্য বলল, আই সি। ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালো। তাহলে তুমি এইভাবে আমার অ্যাটেনশন আদায় করতে চাও ডার্লিং? বেশ, তোমার পাওনা অ্যাটেনশন তোমাকে দেওয়া হবে খুব শীঘ্রই। জাস্ট ওয়েট ফর মি মাই ওয়ার্ল্ড। ইজানকে চেক আপ করানো হয়েছে। ডক্টর বেশ কিছু উপদেশ দিয়েছেন। আপাতত নতুন পরিবেশ বলেই ইজান মাঝে মাঝে ছটফট করছে, এমনটাই বলা হয়েছে। মানিয়ে নিতে সময় লাগবে, বাকিটা রিপোর্ট এলে বোঝা যাবে।
দুপুর হয়ে গিয়েছে প্রায়। ইরাম চেম্বার থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটছে। তার পাশে সুগন্ধা। ইজান প্রতিদিনকার তুলনায় একটু বেশি শান্ত আজ। ডক্টরের সামনেও তেমন হম্বিতম্বি করেনি। ইরামের বুকে মুখ গুজে পড়ে আছে। চেম্বারের বাইরে আরও মানুষ অপেক্ষা করছে। সকলেই ছোট ছোট শিশু, একদম বেশি ছোট্ট কিংবা নবজাতক শিশুদের সঙ্গে মা বাবা দুজনেই এসেছে। এই তো ইরাম বের হতেই এক তরুণ দম্পতি তাদের 2 মাসের বাবুকে নিয়ে চেম্বারে ঢুকলো। দৃশ্যটা মনোরম, তার সঙ্গে আবেগ ঘন। একজন শিশুর দায়িত্ব উভয় পিতামাতার। যে কোনো প্রয়োজনে উভয়ের উপস্থিতি শুধুমাত্র দম্পতির বন্ধনই শক্ত করে না, বরং শিশুর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। কারণ সে নিজের চোখে দেখে বড় হয় তার পিতামাতার মাঝে সুসম্পর্ক আছে, সেটাই সে ভবিষ্যৎ জীবনে অনুকরণ করে। মলিন এক হাসি ফুটল ইরামের ঠোঁটে। ইজানের বাবা মানুষটা মোটেও কোনো উজ্জ্বল দৃষ্টান্ত নয়। ওই লোকটাকে এখানে এসে কামনা করে না, তার ছায়া ইজানের ওপর পড়ুক সেটাও চায় না। তবে ইজান যে কোনো প্রকার সুস্থ সম্পর্কের বন্ধন দেখা ছাড়াই বড় হতে চলেছে সেটা তার কাছে স্পষ্ট। আপা, গাড়িটা একটু সুপার শপের সামনে থামাইতে বললেন, ওইখানে মাশরুম পাওয়া যায়। আজকে আমি আপনাকে মাশরুমের স্যুপ কইরা খাওয়াবো, অনেক মজা। সুগন্ধা নিজের কথা বলে যাচ্ছে। ইরামের শুনতে ভালোই লাগছে। করিডোরে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তারা প্রায়। ঠিক এমন সময় সামনের দৃশ্য লক্ষ্য করে ইরামের পদক্ষেপ থেমে গেল। করিডোরের শেষে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইমান। একটা ওভারসাইজ হাফ হাতা টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরনে। চুলগুলো হালকা ভেজা ভেজা, ঘেমে গিয়েছে। কপালে ছড়িয়ে আছে আইব্রো প্রিয়াংশিটা চিকচিক করছে। এক হাতে ফোন ধরা, কিছু একটা করছে অত্যন্ত মনোযোগ দিয়ে। ইরাম থেমে দাঁড়াতেই মুখ তুলে তাকালো সে। তারপর ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি এখানে? অবাক না হয়ে পারল না ইরাম। সাইবার মাথা কাত করে দেখলো তাকে, তারপর জিজ্ঞেস করলো, কেন, শাহরুখ খানকে আশা করেছিলেন? না, অনুরাগকে আশা করছিলাম। ভালো আর হ্যান্ডসাম ছেলে। ইরাম জানে না হুট করে সে এমন জবাব কেন দিল। সাইবানকে দেখতে দেখতে ছেলেটার প্রভাব তার নিজের ওপরেও পড়তে শুরু করেছে বোধ হয়। অনুরাগের কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল সাইবান। তার চোখে মুখের শান্ত ভাবটা হুট করেই অশুভ হয়ে উঠল। শুধু অনুরাগ কেন, স্যালাইন আর ওর বাচ্চাটা কি দোষ করেছে? ওদেরও আশা করতেন। না না, শুধু ওদের কেন, পুরো পাড়া মহল্লাকে আশা করতেন, পৃথিবীর সকল মানুষকে আশা করতেন, পৃথিবীর বাইরে মঙ্গলের মঙ্গোলিয়ানদেরও আশা করতেন, এরিয়া 51 থেকে এরিয়ানদেরও আশা করতেন। ভাইজান থামেন থামেন, যে হারে আগাইতেছেন নাসার আগে আপনি মহাবিশ্বের বাইরে বাইর হইয়া যাবেন। জরিনা রাম্মাসো কিনা পটকে দিয়ে চটকে ফেলবো একদম। আমি আবার নারী পুরুষ সমান অধিকারী বিশ্বাসী। পরে শাহবাগে গিয়ে গলা ছিললেও লাভ হবে না, দেখিস কিন্তু। আর আপনি, স্বামী আসবে না তো কোন খাদানের খনি আসবে আপনার কাছে শুনি? ও বাবা, স্বামী আমার আছে, বুঝতেই পারিনি। ইরাম মজা করল। সাইবানকে খ্যাপতে দেখে বেশ লাগছে তার। তির্যক এক হাসি ছুঁয়ে গেল বান্দার ঠোঁটে। আশেপাশে মানুষের উপস্থিতির কোনো পরোয়া না করেই হুট করে ঝুঁকে এলো সে। সুগন্ধার বড় বড় রসগোল্লার মতন চোখের দৃষ্টি উপেক্ষা করে ইরামের কানে কানে সে ফিসফিস করল, বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? সাইবানের একটি হাত উঠে এলো ইরামের কাঁধে। ভাঁজ করে তুলে দেয়া তার শাড়ির আঁচলটি আঙুলে ছুঁয়ে দিয়ে যুক্ত করল, Try to play with your hubby. I'm the coach of this game, Mrs. বেগুনি। ধক করে বুকের ভেতর একটা কাঁপুনি হলো ইরামের। ঠোঁটজোড়া অনুভবে ফাঁক হয়ে পড়ল। প্রসারিত দৃষ্টিতে দেখল সে সাইবানকে। বৃদ্ধাঙ্গুলে অধর ঘষতে ঘষতে আপাতমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে ইরামকে দেখছে সে। চোখাচোখি হতেই জিভ গালে ঠেকিয়ে অদ্ভুত ভঙ্গিটা করল সে। একেবারে বাজে অভ্যাস, ভয়ানক অভ্যাস। গাড়িতে পায়ে হেঁটে যাবেন নাকি শাড়িতে করে তুলে নেব? ইরামের গাল দুটো হালকা লাল হয়ে উঠল, এটুকুই। সে বেশি অনুভূতি দেখালো না আর। দ্রুত এগুলো করিডোর ধরে পেছনে নীরবে হাসতে হাসতে এলো সাইবান। তার নয়নজোড়া ঘুরপাক খেতে লাগলো সামনে হেঁটে চলা ইরামের বেগুনি শাড়ি চড়ানো অবয়বে। ড্রাইভারের পাশে বসলো সুগন্ধা, পেছনে ইরাম আর সাইবান। সুগন্ধার কথা মতো সুপার শপের সামনে থামা হলো। বেচারি ড্রাইভারকে সঙ্গী বানিয়ে নাচতে নাচতে পছন্দের মাশরুম কিনতে চলে গেল। গাড়ির ভেতর এখন শুধু সাইবান আর ইরাম। ইজান ইরামের কোলে নড়াচড়া করছে, আশেপাশে দেখছে কৌতূহলী দৃষ্টিতে। বাইরে গেলেই সে এমন করে।
ইনাম ছেলেকে দোলাতে দোলাতে হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো রাস্তার একপাশে ভুট্টোওয়ালা বসেছে। তার মনে পড়ল কলেজ ভার্সিটি যাওয়ার সময় এভাবে ভুট্টা খাওয়া হতো। বিকেলে ভাইদের নিয়ে বেরোলে দুজনেই বায়না ধরতো। পুরাতন স্মৃতিগুলো তাকে নস্টালজিক করে তুলল মুহূর্তে। সাইবান আর চোখের দৃশ্যটা খেয়াল করেছে। দ্বিতীয় কোনো কথা না বলেই গাড়ির দরজা খুলে সে বাইরে পা রাখল। পোটলার দাঁত হয়নি তো কি হয়েছে? পোটলার মায়ের তো হয়েছে। তার সামনে আমার চেঙ্গিস ফেল। বলেই সে হাত বাড়িয়ে দিল ইরামের দিকে। ভুট্টা চলবে? ইরাম প্রথমটায় সাইবানের বাড়িয়ে দেয়া হাতের দিকে অবলোক চেয়ে রইল। পরক্ষণে হাতটা ধরল। এই নিয়ে দ্বিতীয়বার হাতটা ধরা হলো তার। সাইবান আর ইরাম দুজনেই হেঁটে ভুট্টাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। মামা 4টা ভুট্টা। 4টা কেন? ইরাম সাইবানকে জিজ্ঞেস করতেই ভ্রু তুলে বলল, বাবারে, ড্রাইভার আর সখিনা, জরিনার আম্মা সখিনা আমার পেট কেটে ভুট্টা বের করে খাবে ওকে না দিলে। ওকে চেনেননি আপনি? যা, মেয়েটা অতটাও খারাপ না যতটা তুমি মনে করো। নতুন নতুন তো আপনাকে শরম পেয়েছে। 2 দিন ওয়েট করুন, ওর নাগিনী রূপ এই বেরোলো বলে। সারাদিন নাগিন সিরিয়াল দেখতে থাকলে তো এমনই হবে। ইরাম ফিক করে হেসে ফেলল। বাড়ির মালিকের সঙ্গে সেখানে এক প্রকার আশ্রিতা প্রায় মেয়ের এমন দুষ্টু মিষ্টি সম্পর্ক তার কেন যেন ভীষণ ভালো লাগলো। ভুট্টাওয়ালা ভুট্টা সেকে মশলা মাখিয়ে ইরামের হাতে দিল। সাইবান নিজে থেকেই এগিয়ে এসে দুহাত বাড়িয়ে দিল ইজানকে ধরার জন্য। ইরাম খানিকটা ইতস্তত করলেও শেষমেশ দিল। অবাক নয়নে খেয়াল করলো সাইবান কতটা সাবধানে ধীরে ধীরে ইজানকে ধরে নিজের বুকে ঠেকালো। আজ বোধহয় সত্যি তার অবাক হওয়ার দিন। নিজের ভুট্টাটা সাইবান অন্য হাতে ধরতেই ইজান ছোট্ট মুখ বাড়িয়ে জিভ বের করে ফেলল চেটে দেওয়ার জন্য। সাইবানের সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে ধরল। ইস, সাহস কত বড় পোটলার! আমার খাবারে ভাগ চায়। ইজান তার হাতের কবজি খামছে ধরতে চাইল। মুখ বেয়ে লালা গড়িয়ে পড়ল ছোট্ট বাচ্চাটার। সাইবান তাকে রীতিমতো টেনে কাঁধের উপর তুলে বলল, আমার খাবারের ভাগ চাওয়ার আগে বল, তোর খাবারের ভাগ দিবি? ইরাম ভুট্টা চিবাতে চিবাতে কেসে ফেলল। সাইবানের মুখে লাগাম আর মনে লজ্জা শরম বলতে কিচ্ছু নেই নাকি। সাইবান ইজানকে দেখিয়ে দেখিয়ে ভুট্টা কামড় দিতে লাগলো। মামা, আগে দুধের দাঁত বানা, তারপর আসিস। ফোকলা কোথাকার। ইজান প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। তাই দেখে শয়তানি হাসি হাসতে লাগলো সাইবান। তবে পুরোপুরি কান্নার ভাগ্য হলো না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন তরুণী হঠাৎ করেই থেমে দাঁড়ালো তাদের সামনে। একজন অতি উত্তেজিত মেয়ে এসে বলল, কি কিউট বেবি, একটু আদর করি। ইজানের কান্নাভাব মুহূর্তেই মিলিয়ে গেল। মারি দেখিয়ে অদ্ভুত ভঙ্গি করে সে মেয়েগুলোর দিকে চেয়ে রইল। সাইবান বলল, ওই দেখেছো, মেয়ে দেখলেই মন খুশি হয়ে যায় না? I can feel, bro. I can totally feel. মেয়েগুলো ঘিরে দাঁড়িয়ে ইজানকে আদর করে দিতে লাগলো। ইরাম সতর্ক চোখেই দেখছে। তবে এটাও খেয়াল করলেও সাইবানও বিশেষ অসতর্ক নেই। হাসি মজার মোড়ে থাকলেও তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি ইজান আর প্রতিটি মেয়ের দিকে বিশেষ খেয়াল রাখছে। ইরামের মনে ভীষণ উষ্ণতা ভর করল। একটা মেয়ে ইজানের গাল টেনে দিয়ে বলল, বেবি অনেক কিউট। আপনার ছোট ভাই? সাইবান ইজানকে নিজের বুকে ঠেকিয়ে অপ্রত্যাশিত একটি উত্তর করল, My baby boy. সময়টা বিকেলবেলা। নার্সারি গ্লাইডারে হেলান দিয়ে বসে ইজানকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছে ইরাম। ফর্মুলা মিল্ক নয়, বেস্ট পাম্প ব্যবহার করে সে পাম্প করে সংরক্ষণে রেখেছিল, সেটাই খাওয়াচ্ছে। এখন একটু সুবিধা অনুভব করছে সে। অতিরিক্ত চাপে বুকে আর তেমন একটা ব্যথা হয় না যেটা আগে হতো। ঢুলু ঢুলু চোখে ইরামের বুকে শুয়ে ফিডার চুষছে ইজান। চুকচুক করে একটা শব্দ হচ্ছে তাতে। এই শব্দটা ইরামের ভীষণ প্রিয়। মুস্কি হেসে ছেলের পিঠে আলতোভাবে হাত বোলাতে বোলাতে নার্সারি গ্লাইডারে দুলছে সে। এই আসবাবটাও ভীষণ কাজের এবং আরামদায়ক। দেখতে পুরো দোস্তর রাজকীয় ভেলভেটে সোফার মতন, অথচ বসলে আরাম কেদারার ন্যায় দোল খায়। বাচ্চারা এতে আরাম পায়, খুব সহজেই শান্ত হয়ে পড়ে। মায়েরও ভীষণ সুবিধা। যেখানে সেখানে যেমন তেমনভাবে বেস্ট ফিডিং করার ঝুঁকি পোহাতে হয় না। এজন্য এটাকে ফিডিং চেয়ারও বলা হয়। এমন বস্তু আজকাল আবিষ্কার হয়েছে ভেবে ইরাম বেশ অবাক হয়। ইজানের সাথে সাথে তার চোখজোড়াও বুঝে এসেছিল প্রায়। এমন সময় রুমের ভেতরে এলো সাইবান। আজ সারাটা সকাল সে বাইরেই ছিল। আর কিছুদিন বাদেই তার বড় একটা শো আছে, সেটার জন্যই প্র্যাকটিস ছিল, সঙ্গে টুকিটাকি কাজও সেরে এসেছে।
রুমে ঢুকেই ইরামের ইজানকে খাওয়ানোর দৃশ্যটা তার তীক্ষ্ণ চোখ জোড়াকে খানিক নরম করে তুলল। খানিকটা গভীর দৃষ্টিতেই দেখল সে প্রাণ ভরে। তারপরে নিজে থেকে বিব্রত অনুভব করে গলা খাকারি দিল। শব্দ কানে যেতেই ইরাম চোখ খুলে ফেলে সামনে তাকালো। আলাদিন। আস্তে করে উচ্চারণ করল সে। তারপর বুকের ওপর থেকে অতি সাবধানে ইজানকে তুলে ধরল। বেচারা ততক্ষণে ঘুমিয়ে কাদা। ফিডার রেখে ছেলেকে নিয়ে বিছানার মাঝখানে শুইয়ে দিল ইরাম। পাতলা কম্বল দিয়ে ঢেকে দিল ছোট্ট শরীরখানি। মুখের দুপাশে দুহাত মুঠো পাকিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইল ইজান। গোসল করে নাও, আমি সুগন্ধাকে খাবার দিতে বলছি। ইরাম বলে উঠতে সাইবান মাথা নাড়ল। না, আমি খেয়ে এসেছি বাইরে থেকে। নিজের শরীরের থেকে সাবধানে জ্যাকেট খুলে নিয়ে বিনা শব্দে হেঁটে গিয়ে ক্লোজেটে ঝুলিয়ে রাখল সে। তারপর গলা নামিয়ে নরম সুরে বলল, আপনার আজকে রাতে কোনো কাজ আছে? ফিডার আর পাম্প গুছিয়ে রাখতে রাখতে ইনাম জানালো, না, কেন হঠাৎ? আমার সাথে একটু বেরোবেন তাহলে? পোটলাটাকে রেখে যেতে হবে, ঘুম পাড়িয়ে যাবেন। চিন্তা নেই, সিসার জরিনার আম্মা সোকেনাটা দেখে রাখবে। ইরাম ভ্রু কুচকে ফেলল। কি এমন কাজে যেতে হবে? আমার বন্ধু বান্ধবদের সাথে আপনাকে পরিচয় করাবো, ওরা বায়না ধরে বসেছে। বন্ধু? অনুরাগ, আফনান ওরা? কিন্তু ওরা তো আমায় দেখেছে। ক্লোজেটের দরজা আটকে ঘুরে দাঁড়ালো সাইবান। বুকে দুবাহু বেঁধে জানালো, অনুরাগরা আমার ক্লোজ ফ্রেন্ড। ওরা বাদেও কিছু চেনা জানা মানুষ আছে, কলিগ বলতে পারেন, যাদের সাথে আমি চলাচল করি, কাজ করি। আজ সন্ধ্যায় ওদের ছোটোখাটো একটা পার্টি দেবো ভাবছি। আমাদের তো কোনো রিসেপশন হয়নি, এটাকে তেমন কিছু ধরে নিন। ইরামের মনের ভেতর কেমন যেন খসখস করল। এই বিয়েটা অস্থায়ীভাবে শুরু হয়েছে, যদিও শুধুমাত্র সে এবং সাইবানি সেই কথা জানে। তবে এভাবে তাকে ছেলেটার নিজের সার্কেলের সাথে পরিচয় করানোর কি দরকার? যত রাগঢাক করা যায়, আড়ালে আবডালে থাকা যায়, ততই মঙ্গল, তাই না? তাহলে কিন্তু ইরাম প্রশ্নটা করতে পারল না। সাইবানের কিছু অতীত আচরণ তাকে বিস্মিত করেছে। ছেলেটার বৈশিষ্ট্য বুঝতে পারলেও তার মন বুঝতে বেগ পোহাচ্ছে ইরাম। তাই সে আর দ্বিমত করল না। ঠিক আছে, আমি ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব। তবে বেশি দেরি করা যাবে না। তুমি থাকলে থেকে যেও, আমি চলে আসব। ওকে। একটু থেমে সাইবান হঠাৎ এগিয়ে এলো। বাইরে থেকে আসার সময় কাঁধে একটা ব্যাগ ছিল তার, সেটা কাউচের উপর রেখেছে। ব্যাগটা খুলে একটা শক্ত কার্ডবোর্ডের দারুণ বক্স বের করল সে। মখমলের মতন ডিজাইন চারপাশে। বক্সটা নিয়ে সে ইরামের কাছে গিয়ে দাঁড়ালো, এগিয়ে দিল। কৌতূহলী হয়ে ইরাম বক্সটা হাতে নিল। এটা কি? আজ রাতে পড়বেন। এটুকুই, কোনো ব্যাখ্যা নেই। সাইবান তোয়ালে তুলে নিয়ে হেলে দুলে নিজের জাকুজির ভেতর চলে গেল। এখন 2 ঘন্টার আগে ছেলেটার দেখা পাওয়া যাবে না। কি যে করে ওটার ভেতরে কে জানে। অবশ্য একবার ঢুকলে ইরামেরও বের হতে মন চাইবে না জানে সে। বক্সটা নিয়ে সে নার্সারি গ্রাইডারে বসলো। উপরের ঢাকনাটা খুলতেই ভেতরের দৃশ্য তার চোখ জোড়া প্রসারিত করে ফেলল। একটি গোলাপি রঙের জামদানি শাড়ি, সঙ্গে স্বর্ণালী বর্ণের কারুকার্য করা একটি নেকলেস। আসল সোনা নাকি বুঝতে পারল না ইরাম। শাড়িটাও তার ব্যবহার করা সাধারণ সুতির শাড়ি নয়। চোখ পিটপিট করল রমণী। আনমনে জিনিসগুলো ছুঁয়ে দিয়ে মুখ তুলে জাকুজির বন্ধ দরজার দিকে তাকালো। হঠাৎ এসব এখন যখন ভাবছে, তখন ইরামের মনে পড়ল বিয়েতে সকলের থেকেই মোটামুটি উপহার পাওয়া হয়েছে তার। এমনকি সারিকা এবং মিশিরের পক্ষ থেকেও একজোড়া স্বর্ণের দুল এবং ইজারের জন্য প্লাটিনামের একটা চেন পেয়েছে সে। কিন্তু সাইবানের তরফ থেকে কিছু আসেনি, সে চায়ওনি। উপহার চাইবার মতো কিংবা প্রত্যাশা রাখার মতো করে তো বিয়েটা হয়নি। এটাই ইরামের স্বামীর দেওয়া প্রথম উপহার। বাক্যটা নিজে থেকে হৃদয়ে ধ্বনিত হলো। ইরাম বলতে পারবে না, কেমন যেন অনুভূত হলো বুকের ভেতর। এমন নয় যে সে অরণ্যর কাছ থেকে কোনোদিন কোনো উপহার পায়নি, বরং পেয়েছে এর চাইতেও দামি কিছু। অরণ্য তাকে বিয়ের উপলক্ষ বাদে প্রথমবার ভীষণ দামি এক উপহার দিয়েছিল, রুবির লকেট। টকটকে লাল ইরামের উজ্জ্বল শ্যামলা ত্বকের সঙ্গে দারুণ মানাতো যখন সে গলায় পড়ত। কিন্তু সেই উপহারের অনুভূতি একেবারেই আলাদা, কারণ সেই রুবির লকেটটা ইরাম পেয়েছিল অরণ্য তার গায়ে প্রথমবার হাত তোলার পর। সন্ধ্যা 7:30। সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে সাইবান। পুরোপুরি প্রস্তুত সে। অনুরাগ ইতিমধ্যে মেসেজ দিয়ে রেখেছে তারা কোথায় আছে জানতে চেয়ে। সাইবান গলা উঁচিয়ে ডাকলো, কই কই আপনার হলো? এই যে আসছি। 2 তলা থেকে ইরামের জবাব ভেসে এলো। তির্যক হাসল সাইবান। নারীজাতি এক কিসমের, হোক সে কোনো সাধারণ তরুণী কি ইরামের মতো বুঝদার নারী। স্বামীকে অপেক্ষা তাদের করাতেই হবে।
ভিআইপি এন্ট্রি নেবে এরপর। আনমনে বিড়বিড় করলো সাইমান। ঠিক তখনই তার কানে ঠক ঠক আওয়াজ এলো। ফোন হাতেই সামান্য মাথা কাত করে পেছনে তাকালো সে। ওখানেই বুঝি তার গোটা জগৎ থেমে গেল তৎক্ষণাৎ। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে ইরাম। তার দেয়া গোলাপি জামদানি শাড়িটা অঙ্গে জড়ানো, লম্বা চুলগুলো মাঝখানে সিঁথি করে কাঁধের দুপাশে ছেড়ে রেখেছে। হাতে একটা হ্যান্ডব্যাগ, পায়ে 2 ইঞ্চির হিলের জুতো, গলায় স্বর্ণের নেকলেসটি শোভা পাচ্ছে। হাতে সামিয়ার গড়িয়ে দেয়া চুড়ি আর নাকে ছোট্ট একটি নোজপিন। পুরোদস্ত নতুন বিবাহিত রমণী লাগছে তাকে। হালকা সেজেছেও, ঠোঁটের লিপস্টিক এবং চোখের নিচে সরু কাজলের কারণে বোঝা যাচ্ছে। হাজার চাওয়া সত্ত্বেও নিজের দৃষ্টি ফেরাতে পারল না সাইবান। অজান্তেই হৃদয় স্পন্দন দ্রুত হয়ে উঠল তার। ইরাম যে আগুন সুন্দরী তা নয়, কিন্তু তার এমন পরিপাটি অবয়ব থেকে চোখ ফেরানো দায়। ইস, কেন যেন শাড়িটা এনেছে। এই শাড়িটা খুব শীঘ্রই তার বিপদের কারণ হতে যাচ্ছে ভেবে একটি শুকনো ঢোক গেল সাইবান। চলো আমি রেডি। কাঁধের ওপর আঁচল টেনে সাইবানের সামনে এসে দাঁড়ালো ইরাম। ততক্ষণে ঘোর কাটল তার। মাথা ঝাঁকিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। তোর মনের সমুদ্র মানে 11 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হলো। বিড়বিড় করল সাইবান। ভ্রু তুলে ইরাম শুধালো। কি? জোরে বলো, শুনতে পাইনি। কিছু বলিনি, চলুন। তাড়াতাড়ি উল্টো ঘুরে হাঁটা দিল সাইবান। ইরাম কাত তুলে ঠোঁট উল্টে তার পিছু নিল। 20-25 মিনিটের পথ। সাইবান গাড়ি থামালো একটা রেস্টুরেন্টের সামনে। স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে ভেতরে দেখা যাচ্ছে গোটা সেকেন্ড ফ্লোরটা আজকে রাতের জন্য বুক করেছে সাইবান। গাড়ি থেকে বেরোতেই ইরামও দরজা খুলে বেরিয়ে এসে মাথা তুলে সামনে তাকালো। পার্কিং লটে আরও বেশ কিছু বাইক গাড়ি চোখে পড়ছে। সকলে প্রায় চলে এসেছে হয়তো। আসুন। ইরামের দিকে একটি হাত বাড়িয়ে দিল সাইবান। সেই হাতের দিকে তাকিয়ে এক মুহূর্তের দ্বিধা শেষে অবশেষে হাতটা ধরল ইরাম। সাইবানের পিছু পিছু এগোলো। আজকে ছেলেটা ক্যাজুয়াল পরেছে, তবুও একটা অদ্ভুতরে ম্যাচিওর ভাব দিয়েছে। ডার্ক কফি বর্ণের ব্লেজার এবং ফর্মাল প্যান্ট, ভেতরে কালো টি শার্ট, একটা সিলভার চেন ঝুলছে, তাতে আবার তার নামের প্রথম অক্ষর এ ঝুলছে। সিঁড়ি বেয়ে দুজনেই 2 তলায় উঠে গেল। ইরাম জানে না কেন যেন ক্রমশই শক্তভাবে চেপে ধরল সে সাইবানের হাতটা। কারণ সে জানে এখন কোনো সামাজিক গ্যাদারিংয়ে নয়, বরং যুদ্ধক্ষেত্রে যাচ্ছে সে। ভিন্ন ধরনের যুদ্ধ। দোতলায় বেশ সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে, ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। মাঝখানে একটা বড় টেবিল, সেখানেই কিছু চেয়ার এখনো ফাঁকা। 20-25 জনের মতো হবে এখানে। সাইবান আর ইরাম ঢুকতেই সবাই মুখ ঘুরিয়ে তাকালো। বিরাট এক গুঞ্জন ছড়িয়ে পড়ল চারিদিকে। হ্যালো গাইস, হোপ ইউ আর নট ডেড ইয়েট। সাইবানের সম্ভাষণে মুহূর্তেই হাসির রোল ছড়িয়ে পড়ল। বেশ কয়েকজন ছুটে এসে একে একে তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে লাগলো। এদের ইরাম চেনে না। সাইবান ইরামের হাতটা এক হাতে ধরে রেখে অন্য হাতে সকলের সঙ্গে কর্মমর্ধন করল। আলিঙ্গন বিনিময় করল, কথাবার্তাও বলল, পরিচয়ও করিয়ে দিল। অথচ এই দীর্ঘ সময়ে একটা সেকেন্ডের জন্যও ইরামের হাতটা সে নিজের হাত থেকে ছাড়ল না। তার এমন কাণ্ড দেখে একজন তো বলেই বসল, বাবা, এর মধ্যে এভাবে আঁচলে বেঁধে ফেলেছে। দেখ, হাতটা ছাড়ছেই না, যেন ছাড়লে এভাবে পালিয়ে যাবে। বিনিময়ে বাঁকা হেসে সাইবান উত্তর করল, কি করি বল, বউয়ের মতো বউ হলে আর ছাড়তে ইচ্ছে করে। ও, সাইবানের কথার ভিত্তিতে তরুণদের মাঝে শোরগোল পড়ে গেল। ইরাম প্রথমটা বেশ বিব্রত হলেও বিষয়টা কেন যেন তার খারাপ লাগলো না। সাইবান যেদিকে যেদিকে যাচ্ছে হাত ধরে রাখার কারণে তাকেও যেতে হচ্ছে। ক্ষণে ক্ষণে সে তাকিয়ে সাইবানের হাতে ধরে রাখা নিজের হাতটা দেখল। মিনিট 10 বাদে সবার সঙ্গে প্রায় পরিচয় পর্ব শেষ করে সাইবান ইরামকে বড় টেবিলটার দিকে নিয়ে গেল। অনুরাগ, আফনান, নীরব সকলে আগে থেকেই এখানে বসে আছে। সাইবান চেয়ার টেনে দিল ইরামকে। স্ত্রী বসতেই সে নিজেও তার পাশের চেয়ারে বসে পড়ল। যাক বাবা, অবশেষে সেলিব্রিটির দেখা পাওয়া গেল। অনুরাগ বলতে না বলতেই নীরব প্রতিবারের মতো নাকি সুরে খেকিয়ে উঠল। আলাদিন, তোর চেরাগ কোথায়? প্রতিবারের মতো ঝাঁজ নিয়ে জবাব না দিয়ে খিলখিল করে হাসল সাইবান। বলল, চেরাগ বাসায় ঘুমায়, দোয়া কর যেন বাতি জ্বালিয়ে আবার কেঁদে না ওঠে, নাহলে মাকে নিয়ে ছুটতে হবে আমার পার্টি শেষ হওয়ার আগেই। একে অপরের দিকে তাকিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করল বন্ধুদের দল। তারপর আবার নিজেরাই নিজেদের কাহিনী বুঝে হাসাহাসি করে মরল। কিছু বলা উচিত ভেবে ইরাম বলল, তোমরা ভালো আছো? অনুরাগ, কি খবর তোমার? জি বৌদি, একদম ঝাক্কাস।
ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লেমনেড সার্ভ করা হয়েছে। নিজের গ্লাসে চুমুক দিয়ে আর চোখে অনুরাগের দিকে চেয়ে সাইবান শেষে বলে বসল, যাওয়ার সময় আমার সাথে একটু আলাদাভাবে কথা বলবি? কেন? কি এমন গোপন কথা বলবি শুনি? সেটা তখনই জানতে পারবি। অশুভ হাসল সাইমান। অনুরাগ ওই হাসি আর ভুতুরে চোখের দৃষ্টিটা খুব ভালো করে চেনে। শিউরে উঠল সে। সাইমানের সঙ্গে সে কি এমন করেছে যে এভাবে বদলা নিতে চাইছে? মানুষের উপস্থিতির কারণে অবশ্য সেটা সরাসরি জিজ্ঞেস করা আর সম্ভবপর হলো না। বেশ খানিকটা সময় গল্পগুজব করার পর ওয়েটার এলো জিজ্ঞেস করতে মেন কোর্স দিয়ে দেবে কিনা। সাইমান আশেপাশে তাকিয়ে বলল, সকলে এসেছে? কেউ আসার বাকি আছে আর? সবাইকে দেখছি, শুধু তিতলি ছাড়া। আফনান টেবিলের একমাত্র খালি চেয়ারটার দিকে ইঙ্গিত করে বলল। সাইবানের চেহারায় একটা চিন্তার ছায়া ভর করল। গ্রুপে সবাইকে ইনভাইট করেছি, তোদেরকে তো আলাদাভাবেও বললাম। ও কি আসবে না? তুই ডাকবি আর আমি আসবো না মেরিজিনি। সুরেলা মেয়েলি কণ্ঠস্বরটা ঠিক পেছন থেকে ভেসে এলো। সকলে ঝট করে ঘুরে তাকালো পেছনে। লাস্যময়ী ভঙ্গিতে হেলে দুলে ভেতরে প্রবেশ করল তিতলি। চিকচিকে একটা পার্টির শাড়ি পরনে। কাকতালীয়ভাবে তিতলির শাড়িটাও গোলাপি রঙের, তার উপর সিলভার জড়ি ঝকমকো করছে। ভীষণ জেল্লাদার রমণী। ভিড়ের মাঝে সবার আগে চোখে পড়ার মতো চেহারা এবং শারীরিক গঠন। চাপা কোমরে একটা কোমরবন্ধনী চিকচিক করে দ্রুতি ছড়াচ্ছে। বন্ধুদের দল ততক্ষণে মহাবিস্মিত। নীরব জোরেই বলে বসল, তিতলি আর শাড়ি, আমাকে একটা চিমটি কাটতো। আফনান, আমি স্বপ্ন দেখছি না তো? স্বভাবতই উপস্থিত অধিকাংশ পুরুষের দৃষ্টি তিতলিতে আবদ্ধ। মেয়েটি এমনভাবে হেঁটে বড় টেবিলের কাছে এলো যেন ফ্যাশন শোতে ক্যাটওয়ার্ক করছে। সাইবার নিজের চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য তিতলির দিকে হাত বাড়িয়ে দিলেও মেয়েটি এসে সোজা তাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিল। ইরাম তাকিয়ে আছে লক্ষ্য করে ওপাশ থেকে মুখ বাড়িয়ে অনুরাগ বলল, তিতলি আমাদের স্কুল জীবনের বান্ধবী, তাই ওর সাথে আমরা অনেক ক্লোজ। যদিও ব্যাখ্যার প্রয়োজন ছিল না, তবুও বন্ধুর সাথে অনুরাগ কাজটা করলো দেখে মুস্কি হাসল ইরাম। হাত নেড়ে বলল, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। তিতলি তখনই ইরামের চেয়ারের কাছে চলে এলো। সাইবানের মতো করে হাত বাড়িয়ে ইরামের কাঁধ জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, হাই, আপনাকে দেখার যে কত ইচ্ছে হয়েছিল জিনির কাছে শুনে, ফাইনালি আজকে দেখা পেলাম। আমি তিতলি চৌধুরী। ইরাম কিবরিয়া, আমারও ভালো লাগছে। তুমি খুব মিষ্টি একটা মেয়ে তিতলি। গ্লস দেওয়া ঠোঁটে বিরাট হেসে হেঁটে গিয়ে সাইবানের অন্য পাশের চেয়ারটা দখল করে নিল তিতলি। টেবিলে একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল বিধায় ইরাম কিংবা কেউই বিশেষ নজরপাত করল না। তিতলির আগমনের মধ্য দিয়ে যেন উত্তেজনা আরও বাড়ল চারিদিকে। খাবার পরিবেশন করা হলো সবাইকে। গল্প করতে করতে খেতে লাগলো সকলে। তারপর বলো, বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু? শুরুটা করলো আফনান। সাইবান নিজের প্লেটের ফ্রাইড রাইস নাড়াচাড়া করে বলল, তুইও বিয়েটা সেরে ফেল, নিজে থেকেই বুঝে যাবি। ইস, আমার এত জলদি নিজের কপাল পড়াশোনার শখ হয়নি। হেসে উঠল সবাই। ইরাম এক চামচ খাবার মুখে দিয়ে চিবিয়ে তারপর বলল, কেন আফনান, বিয়ে মানে কি শুধু কপাল পোড়ানো? তোমাদের জেনারেশন বিয়েকে অনেক বেশি ভয় পায়। ঠিক, বিয়ে হলো একটা মনের মিলের ব্যাপার। মানুষটাও মনের মতো হতে হয়, সেই কারণে বিয়ে সবসময় ভেবেচিন্তেই করতে হয়। তিতলি বলে উঠল। নিজের চামচ প্লেটে রেখে দু হাত তুলে ঝঙ্কার খেলিয়ে বলল, নো অফেন্স, বাট জিনির বিয়েটা তো আর 5টা বিয়ের মতো খুব স্বাভাবিক নয়, তাই আর কি। ভ্রু কুচকে ফেলল সাইবান। মাথা কাত করে তিতলির দিকে তাকালো। স্বাভাবিক নয় মানে কি? ও বোধহয় সিনিয়র জুনিয়রের ব্যাপারটা বলছে। তিতলি বেশ জোরেই কথা বলে, তার কণ্ঠই সবাই শুনতে পেয়েছে। তাই অন্য পাশের টেবিল থেকে একজন বলল, এতক্ষণ যাবৎ কেউ মুখ ফুটিয়ে মনের কথাটা বলতে পারেনি, তবে তিতলি শুরু করায় এখন সকলের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ল। এমনভাবে বলছিস যেন পৃথিবীতে এর আগে কেউ কখনো সিনিয়র কোনো মেয়েকে বিয়েই করেনি। বুকে দুবাহু বেঁধে খানিক বিরক্তি নিয়ে বলে উঠল নীরব। তিতলি হাসল। ব্যাপারটা এমন নয় যে বিয়ে করিনি বা করা যাবে না, অবশ্যই যাবে। আমাদের ধর্মে জায়েজ করা হয়েছে, আমরা অস্বীকার করতে পারি না। তবে এই আধুনিক সময়ে এসে মনের দিক থেকে বিষয়টা একটু বেমানান। সেটাই বলতে চাচ্ছিলাম আর কি, কারণ দিন শেষে সবকিছুর আগে দরকার নিজেদের পার্টনারের সঙ্গে বোঝাপড়া আর মনের মিল। এখন তোর পার্টনার যদি তোকে সেই কমফোর্ট প্রোভাইড করতে না পারে, তাহলে লং টাইমে সেটা এফেক্ট করবেই করবে। এখানে রাগঢাকের কিছুই নেই। যতই আমরা গলা উঁচু করে বলি না কেন,
এজ ডাজ নট ম্যাটার। দিন শেষে অসীম ইচ্ছা শক্তি না থাকলে এজ অলরেডি ম্যাটার্স। ওকে, জেনারেশনের পার্থক্য বয়ে আনে চিন্তাভাবনার পার্থক্য। আজ হোক বা কাল হোক সেই পার্থক্যটা ধরা পড়বেই। তখনই মনোমালিন্য হবে, অশান্তি হবে। কারণ দুজনের মনে হবে তারা দুজনেই ঠিক, কেউ ভুল না। তাদের দোষও দেওয়া যাবে না, কারণ দুইজন দুই ভিন্ন জেনারেশন থেকে বিলং করেছে তো। তিতলির পরপর অন্যরাও বলতে লাগলো। এক এক টেবিলে রীতিমতো আলাপ আলোচনা শুরু হয়ে গেল। যুক্তি দেয়া, যুক্তি খণ্ডন, পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা। এখানে বেশিরভাগ ছেলে মেয়েই তরুণ তরুণী, তাই তাদের কথাবার্তা যথেষ্ট মার্জিত হলেও কেউই তিক্ত ব্যাপারটা প্রকাশ করতে রাগঢাক করছে না। এরম শুধু অজস্র কথা শুনে গেল। এমন না যে কেউ তাকে সরাসরি কিছু বলছে বা অপমান করছে, তেমন কিছুই না, বরং তাকে কেউ অসম্মানও করেনি। তবে এই আলাপ আলোচনা, বয়সের বিভেদ, জেনারেশনাল পার্থক্য, এর বিপক্ষে ইরামের কাছে কোনো যুক্তি নেই। প্রত্যেকের কথায় বাস্তবতা আছে। সে নিজেও এই বিষয়টা নিয়ে বিশেষ শঙ্কিত। ইরাম নিজের খাবারের দিকেই মনোযোগ দেওয়ার চেষ্টা করল। টেবিলে বসে থাকা অনুরাগ, আফনান আর নীরবও চুপ করে গিয়েছে। কেউ বুঝতে পারছে না কি বলে পরিবেশটা বাগে আনা যায়। সাইবানও শান্ত, একটু অতিরিক্ত শান্ত। চামচের পর চামচ শুধু মুখিয়ে দিচ্ছে, যান্ত্রিক মেশিনের মতন। উজ্জ্বল চেহারায় কোনো অভিব্যক্তি ধরা পড়ছে না, যেন নিজের আলাদা জগতে আছে। ছেলেটার জন্য ইরামের খারাপ লাগলো, কারণ কোনো পুরুষেরই এমন কথা শোনা উচিত না যেখানে তার ব্যক্তিগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মানুষ খোলাখুলি আলোচনা করবে। ঝুঁকে স্ট্রেকের পিস মুখে দিতে গিয়ে সাইবানের ব্লেজারের কলারে খানিকটা সস লেগে গেল। সে খেয়াল অবধি করল না। ইরাম মুখে কিছু না বলে নিঃশব্দে একটা টিস্যু তুলে নিল। তখনও চারিপাশে আলাপ আলোচনা জারি আছে। সিনিয়রে জুনিয়রে শুধু মাখামাখো প্রেমটাই হয়, ভালোবাসা হয় না। বন্ধুদের দলের হাজার কথাবার্তার মাঝেও তেমন বিশেষ প্রতিক্রিয়া আর দেখালো না ইরাম। সে নীরবে একপাশে ঝুঁকে হাতের টিস্যুটা দিয়ে সাইবানের কলারে লেগে যাওয়া সসটুকু মুছে নিল। ছেলেটা নিজের ঘর থেকে বেরিয়ে নিচে তাকালো, দেখলো কিভাবে সযত্নে ইরাম তার কলার পরিষ্কার করে দিল। মোছা শেষ করে যেই না সে রমণী ঘুরে বসতে যাবে, ঠিক তখনই হঠাৎ সাইবার নিজের মুখটা ঘুরিয়ে ঠিক তার কপাল বরাবর উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। উপস্থিত প্রত্যেকের সামনে, সরাসরি, কোনো দ্বিধা ছাড়াই। হতভম্ব ইরাম জমে গেল। মুহূর্তের ভেতর তার হাত থেকে টিস্যুটা ফসকে নিচের মেঝেতে পড়ে গেল। আফনান, নীরব, অনুরাগ, এমনকি অন্য পাশে থাকা তিতলিও প্রসারিত নয়নে দৃশ্যটি দেখে গেল। অথচ সাইবানের হেলদোল নেই, যেন যা করেছে তা তার নিত্যদিনের কাজ, অতি প্রিয় অভ্যাস। ইরামের কপালে চুমু খেয়ে সে স্বাভাবিক গলায় বলল, থ্যাঙ্কস মিসেস আলাদিন। হাসি ফুটল অনুরাগদের ঠোঁটে। সাইবান একেবারে শান্ত ভঙ্গিতে খাবারে ফিরে গেল। আফনান নিজের হাতের জুসের গ্লাস তুলে গলা উঁচু করে সকলে শুনতে পায় এমন কণ্ঠে বলল, ইয়েস। আফনানের কথার ভিত্তিতে অনুরাগ আর নীরব একসঙ্গে সায় জানালো জোরালোভাবে। রাত 9:30। সকলের খাওয়া দাওয়া এবং শুভেচ্ছা বিনিময় সমাপ্ত প্রায়। টেবিল থেকে সবার আগে উঠল সাইবান। ইরাম একটু ওয়াশরুমে গিয়েছে। সে নিজের ব্লেজার ঠিকঠাক করে খানিকটা ঝুঁকে তিতলিকে দেখল। মেয়েটা বেশ হেসে হেসে আরেকজনের সঙ্গে কথা বলছে। তিতলি, হাসি মুখেই ঘুরে তাকালো তিতলি। সাইবান শীতল গলায় বলল, এরপর থেকে দেখা হলে হ্যান্ডশেক করবি, জড়িয়ে ধরবি না। এটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো বিশ্লেষণ। তিতলির ঠোঁট থেকে হাসিটুকু মুহূর্তেই উধাও হলো। অথচ সাইবান সেটি দেখার অপেক্ষায় নেই। ইরাম ওয়াশরুম থেকে চলে এসেছে। সে টেবিল থেকে ইরামের হ্যান্ডব্যাগটা নিজের বাম হাতে তুলে নিয়ে ডান হাত এগিয়ে স্ত্রীর একটা হাত ধরল, বাকিদের দিকে তাকালো। আই হোপ তোরা সবাই এনজয় করেছিস। রাত হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তোরা এনজয় করতে থাক, অনুরাগ আছে এখানে। পরে দেখা হবে আবার। গুড বাই। ইরাম কাউকে বিদায় জানানোর সুযোগ পেল না। ভীষণ অবাক হয়ে সাইবানের পিছু পিছু হাঁটতে বাধ্য হলো। বাড়িতে যাওয়ার সমস্ত রাস্তা সাইবান গাড়িতে একটাও কথা বলল না। রেডিও অন করে দিয়ে চুপচাপ ড্রাইভ করলো। ইরামও কিছু বলল না। সে এখনো ঘর থেকে বের হতে পারছে না। ক্ষণে ক্ষণে অজান্তেই তার হাত ছুঁয়ে যাচ্ছে নিজের কপাল। মনে হচ্ছে যেন সেখানে এখনো সাইবানের ঠোঁটের উষ্ণতা লেপ্টে আছে। গাড়িটা গ্যারেজে থামালো সাইবান। ইরামও কোনো কথা না বলে বেরিয়ে এলো। লম্বা পা ফেলে দ্রুত বাড়ির দিকে এগোলো। ইজানের কি অবস্থা একবার দেখতে হবে। তবে সদর দরজার কাছে পৌঁছতেই ভীষণ অদ্ভুত একটা কাণ্ড ঘটল। তার কাঁধ জুড়ে একজোড়া হাত জড়িয়ে গেল। তারপরে তাকে উল্টো ঘুরিয়ে হঠাৎ করে সদর দরজার পাশে একেবারে কোনায়
থামের সঙ্গে ঠেসে ধরল কেউ। বিস্ফোরিত চোখ মিলে ইরাম দেখল সাইফানকে। ছেলেটার অভিব্যক্তি বদলে গিয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে পড়েছে বারবার আঙুল চালানোর কারণে। অস্বাভাবিকের তুলনায় দ্রুত শ্বাস নিচ্ছে, ত্বকের রংটাও হালকা লালচে দেখাচ্ছে অজানা তাপের কারণে। আলাদিন, ক্যান আই টাচ ইউ? ইরাম চোখ পিটপিট করল। তার মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। সাইফান সেকেন্ডের ভেতর অধৈর্য হয়ে উঠল। ক্যান আই টাচ ইউ প্লিজ? টাচ ছুঁয়ে দেব? ছুঁয়ে তো আছে, এর জন্য অনুমতি কি আছে? ইরাম খানিকটা ভাঙা গলায় বলল। হ্যাঁ, কিন্তু আগে বলো তোমার